প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আমরা ইতোমধ্যে তোমাদের বিজ্ঞান বইয়ের সমস্ত অধ্যায়গুলো আমরা অনলাইন ক্লাস নিয়েছি। তারপরেও আমার মনে হচ্ছে যে না, আবারও কিছু কিছু অধ্যায়ে পুনঃ আলোচনা দরকার। আর এরই প্রেক্ষিতে আমি আবারও শুরু করছি চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু নিয়ে তোমাদের এই পাঠ। তো এই কারণে আমি চিন্তা করলাম যে বিষয়বস্তুগুলো আবার আমাদের সুন্দরভাবে অবগত হওয়া দরকার। দেখো, আমি পর্যায়ক্রমে এই অধ্যায়ের সমস্ত পাঠগুলো সুন্দর করে আবার বোঝানোর চেষ্টা করব। তোমরা আমার সাথে অংশগ্রহণ করো, আশা করি তোমাদের উপকারে আসবে। তাহলে আমাদের প্রথম যে বিষয় আছে, দেখো, প্রজনন বা জনন। উদ্ভিদের বংশবৃদ্ধি, প্রজনন বা জনন। পৃথিবীতে প্রত্যেক জীব মৃত্যুর পূর্বে বংশ বিস্তার করে যায়। পদ্ধতিটি প্রকৃতিতে সৃষ্টির শুরু থেকে চলমান। জীবের বংশবৃদ্ধির প্রক্রিয়াই মূলত প্রজনন। অর্থাৎ যে জটিল প্রক্রিয়া জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বা জনন বলে। প্রজনন প্রধানত দুই ধরনের, যথা 1. অযৌন জনন, 2. যৌন জনন। তাহলে অযৌন জনন কাকে বলে আমরা বলবো? দেখো, যে প্রক্রিয়ায় দুটি ভিন্ন জনন কোষের মিলন ছাড়াই জনন সম্পন্ন হয় তাকে অযৌন জনন বলে। মূলত নিম্ন শ্রেণীর জীবে এর প্রবণতা বেশি। অযৌন জননকে দুই ভাগে ভাগ করা যায়, যথা 1. স্পোর উৎপাদন, 2. অঙ্গজ উৎপাদন। তাহলে আমরা শিখে নিই এখন স্পোর উৎপাদনের মাধ্যমে কিভাবে অযৌন জনন সম্পন্ন হয়। প্রধানত নিম্ন শ্রেণীর উদ্ভিদে স্পোর বা অণুবীজ উৎপাদনের মাধ্যমে বংশ রক্ষা করার প্রবণতা দেখা যায়। উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে অণুবীজবাহী একটি অঙ্গের সৃষ্টি করে, যাদের অণুবীজস্থলি বলি আমরা। অণুবীজস্থলির বাইরেও উৎপন্ন হয়, যাদের বলা হয় বহি অণুবীজ বলে। এদের কোনোটিকে কনিডিয়াম বলে। মিউকরে থলির মধ্যে অসংখ্য অণুবীজ উৎপন্ন হয়। পেনিসিলিয়াম কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশ বৃদ্ধি করে। এরপরে আমরা দেখে নেই অঙ্গজ জনন। কোনো ধরনের অযৌন রেণু বা জনন কোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে জনন ঘটে তাকে অঙ্গজ জনন বলে। অঙ্গজ জনন প্রাকৃতিক বা স্বতঃস্ফূর্তভাবে ঘটে, আবার বর্তমানে কৃত্রিমভাবেও জনন ঘটানো সম্ভব। এবার আমরা জেনে নিব প্রাকৃতিক অঙ্গজ জনন। বিভিন্ন পদ্ধতিতে স্বাভাবিক নিয়মে এ ধরনের অঙ্গজ প্রজনন ঘটে থাকে। যেমন আমরা যদি বলি দেহের খণ্ডায়ন। দেখো, এখানে পাশে চিত্রে দেহের খণ্ডিত অংশ যখন একটা পূর্ণাঙ্গ বা পরিপূর্ণ উদ্ভিদে রূপান্তর ঘটে। 1.
দেহের খণ্ডায়ন। এ জনন নিম্ন শ্রেণী উদ্ভিদে লক্ষণীয়। কোনো কোনো উদ্ভিদের দেহ কোনো কারণে খণ্ডিত হলে প্রতিটি খণ্ডিত অংশ একটি স্বাধীন উদ্ভিদ হিসাবে জীবনযাপন শুরু করে। সেটা আমরা দেখি স্পাইরোগাইরা, মিউকর, এই ধরনের উদ্ভিদগুলোর ক্ষেত্রে আমরা এই দেহের খণ্ডায়নের মাধ্যমে যে পূর্ণাঙ্গ বা নতুন আরেকটি উদ্ভিদের সৃষ্টি হয় সেটি আমরা লক্ষ্য করি। এর পরেরটা দেখো, মূলের মাধ্যমে। কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে মূল থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়। যেমন আমরা যদি বলি গ্রীষ্মকালীন একটি সবজি পটল, এটি আসলে মূল থেকে নতুন আরেকটা উদ্ভিদের জন্ম হতে পারে। এছাড়া আমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছি একটি সেগুন গাছ, যেটার মূল থেকে নতুন আরেকটি পূর্ণাঙ্গ উদ্ভিদ জন্ম নিতে পারে। কিছু মূল খাদ্য সঞ্চয়ের মাধ্যমে বেশ মোটা ও রসালো হয়। এদের গায়ে কুঁড়ির সৃষ্টি হয় যা নতুন উদ্ভিদের জন্ম নেয়। যেমন পাথরকুচির পাতা, আবার আমরা দেখি মূলের মাধ্যমে হচ্ছে নতুন উদ্ভিদের জন্ম নেয়, যেমন হচ্ছে মিষ্টি আলু। এই মিষ্টি আলুর ক্ষেত্রে এদের গায়ে কুঁড়ি সৃষ্টি হয়, যা থেকে নতুন আরেকটি উদ্ভিদের জন্ম হতে পারে। এবার আমরা দেখব রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে কিভাবে নতুন আরও একটি পূর্ণাঙ্গ উদ্ভিদের জন্ম হতে পারে। উদ্ভিদের কিছু কাণ্ডের অবস্থান ও বাইরের চেহারা দেখে তাকে কাণ্ড হিসেবে মনেই হয় না। এরূপ কাণ্ডই পরিবর্তিত কাণ্ড। তাহলে উদ্ভিদের যেই কাণ্ডের অবস্থান ও বাইরের চেহারা দেখে আমরা উপলব্ধি করতে পারি না যে এটি কাণ্ড, তার মানে এটি পরিবর্তিত কাণ্ড। বিভিন্ন প্রতিকূলতায়, খাদ্য সঞ্চয়ে অথবা অঙ্গজ জননে প্রয়োজনে এরা পরিবর্তিত হয়। যেমন আমরা যদি বলি টিউবার, রাইজোম, কন্দ, স্টোলন, অফসেট ও বুলবিল। এর প্রত্যেকটি অংশের বিবরণ আমরা পরের পাঠটিতে শিখব। এখন আমরা দেখি হচ্ছে পাতার মাধ্যমে কিভাবে নতুন আরেকটি উদ্ভিদের জন্ম হয়। কখনো কখনো পাতার কিনারায় মুকুল সৃষ্টি হয়ে নতুন উদ্ভিদ উৎপন্ন হয়, যেমন হচ্ছে পাথরকুচির ক্ষেত্রে দেখি আমরা। রূপান্তরিত কাণ্ডের বিভিন্ন অংশ পরিলক্ষিত হয়। হ্যাঁ, এখানে আমরা পাতার যে অংশটি আমরা বললাম পাথরকুচির পাতা, এতক্ষণ যেসব প্রক্রিয়ার কথা আমরা বলেছি সেটি আসলে প্রাকৃতিকভাবেই ঘটে। অঙ্গজ জননে উৎপাদিত উদ্ভিদ মাতৃ উদ্ভিদের মতো গুণাগুণ সম্পন্ন হয়। এর ফলে কোনো নতুন বৈশিষ্ট্যের সমাবেশ ঘটে না। উন্নত গুণ সম্পন্ন অর্থকরী ফসলের ক্ষেত্রে তাই অনেক সময় কৃত্রিম অঙ্গজ জনন ঘটানো হয়। তো এখন আমরা দেখব কাণ্ডের মাধ্যমে, অর্থাৎ কাণ্ড রূপান্তরিত হয়ে কিভাবে একটি পূর্ণাঙ্গ উদ্ভিদের বা স্বাধীন উদ্ভিদের জন্ম হতে পারে।
প্রথমেই আমরা দেখব টিউবার। কিছু কিছু উদ্ভিদে মাটির নিচের শাখার অগ্রভাগে খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে কন্দের সৃষ্টি করে, এদেরকে আমরা টিউবার বলি। এই কন্দের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত থাকে, যাদেরকে আমরা চোখ বলি। একটি চোখের মধ্যে একটি কুঁড়ি থাকে, যা আঁশের অসবুজ পাতার শল্কপত্র কক্ষে জন্মে। প্রতিটি চোখ থেকেই মূলত স্বাধীন উদ্ভিদের জন্ম হয়, যেমন আমাদের নিত্যদিনের যে সবজি আলু, সেটিতে আমরা এই ধরনের রূপান্তর লক্ষ্য করি। তো আমরা এর পরের ক্লাসে তোমাদেরকে আবার এই রূপান্তরিত কাণ্ডের এই অংশের থেকে, যে অংশটি আমরা শেষ করলাম তার পরের থেকে আবার আমরা শুরু করব। এই পাঠটি এখানে শেষ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। তোমরা অবশ্যই আমার এই পাঠের সঙ্গে বইয়ের তোমাদের যে বিষয়বস্তু আছে সেটা মিলিয়ে পড়ে নিবে। এই রিভিশনের এই সময়ের অধ্যায়গুলো অবশ্যই তোমাকে আবার একটু শোনা দরকার, বোঝা দরকার, এবং যেটা তোমার প্রশ্নপত্রের উত্তর লেখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।